I'm I'm coming on live in like maybe few seconds. I'll be on live, so I hope you will join me. And anyway, if you don't like to join me, that's okay with me as well. I'm live today here to talk about some morning time work, which you can do in the mornings most of the time. And I will speak in Bengali as well. It's not like that I will speak in English all the time and every time, and I'll keep speaking it. So when I woke up in the morning, my morning starts with like freshen up and then go to the kitchen, make a cup of coffee, and then eat something like l- very little something, maybe a biscuit or something, and drink the coffee. That would actually light you up. That you make you refresh yourself. তো যখন আমি বাংলাদেশে ছিলাম, আমার রুটিনটা মোস্ট অফ দ্যা টাইম এরকমই ছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠতাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, আ ঘুম আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে হতো অনেক আগে। কারণ আমাকে অফিসে যেতে হতো। সো আ সকালবেলা ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠে কারণ বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট আই মিন সেখানে প্রচুর জ্যাম হয় এবং বাসের টাইমিং এটা খুব আ ভ্যারি করে। যে বাস পাওয়া যায় অনেকগুলো বাসই আছে কিন্তু সব বাস সবসময় একই টাইমে আসে না। তো আপনি বাস পেতেও পারবেন না। বাংলাদেশে এমন না যে ৫-৭ লক্ষ মানুষ। বাংলাদেশে মিনিমাম ৫০-৬০ লক আই মিন লক্ষ মানুষ আছে যারা হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যায়। তো এন্ড এভরিডে প্রতিদিন এই জিনিসটা হয়। আ তো যারা সকালবেলা ঘুম থেকে উঠে, মোস্ট অফ দ্যা টাইম যারা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের রুটিন কি থাকে আমি জানি না। তবে আমার রুটিন ছিল এইটা যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠতাম অনেক আগে। ঘুম থেকে উঠে আমি হাঁটতে বেরোতাম। ফ্রেশ হয়ে হাঁটতে বেরোতাম। হাঁটতে বের হয়ে আমি একদম মেইন বাজার আমাদের আছে যাত্রাবাড়ির, আমি যাত্রাবাড়িতে ছিলাম। তো মেইন বাজার ছিল। মেইন বাজারে ওখানে নিউজপেপার তৈরি করতো এরা। ওই যে সকালবেলা ভেন্ডরদের কাছে নিউজপেপার আসতো না? যাদের কাছে যেমন দোকানদারদেরকে নিউজপেপার দেওয়া, বাসায় নিউজপেপার ডেলিভারি দেওয়া। এই ধরনের নিউজপেপার গুলো একসাথে এসে জোগাড় হইতো। একসাথে আসতো এবং যে সুপারভাইজার ছিল সে হচ্ছে আ নিউজপেপার গুলো রেডি করে আ দিত সবাইকে। তো আমি সকালবেলা সেখানে চলে যেতাম। কারণ সেখানে গেলে হয়তো কি ২ টো জিনিস। একটা হচ্ছে আপনি অনেকগুলো নিউজপেপার দেখতে পারবেন। আমি তো অনেকগুলো নিউজপেপার দেখতে পারতাম। আমার খুবই মজা লাগতো এই জিনিসটা। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনি অনেক ফ্রি সাপ্লিমেন্টস ও পাইতে পারবেন। বাংলাদেশে অনেক ফ্রি সাপ্লিমেন্টস আছে। বাংলাদেশে মানে প্রত্যেকটা নিউজপেপার আমার মনে হয় প্রত্যেকটা প্রতিদিনই কিছু না কিছু ডেফিনিটলি সাপ্লিমেন্টারি থাকে। যেমন হচ্ছে অ আমি আমি ডেইলি স্টারে যেমন ছিল হচ্ছে স্যাটারডে তে ছিল ওদের একটা লাইফস্টাইল টাইপের ছিল স্যাটারডে তে। খুবই মজাদার একটা জিনিস। সানডে তে একটা সানডে ব্রিজ টাইপের ছিল। মানডে তে ওদের ছিল আ আ আরেকটা ছিল ওই যে পড়ার জন্যে। আমার নাম মনে পড়তেছে না। বহুদিন আগে হয়ে গেছে। এখন যাই হোক তারপরে মানডে তে ছিল সরি টুইসডে তে ছিল লাইফস্টাইল। স্যাটারডে তে ছিল হচ্ছে গিয়ে স্টার লাইফ। আই মিন স্টারদের লাইফ নিয়ে একটা কিছু। তারপরে ওয়েডনেসডে তে ওদের হচ্ছে জেলা ভিত্তিক একটা আলোচনা থাকতো। ওদের জানানোর জন্য একটা এক্সট্রা পেপার থাকতো। আর ফ্রাইডে তে তো মাশাআল্লাহ ওদের একটা ম্যাগাজিন থাকতো। আমার খুবই পছন্দের ম্যাগাজিন এটা। সেটাই। আর তারপর হচ্ছে আপনার আসেন হচ্ছেন ডেইলি সান। আমি ইংলিশ নিউজপেপার নিয়ে ফার্স্ট এ বলি, তারপরে বাংলা নিউজপেপার বলব। আমি বাংলা নিউজপেপার অনেক পড়ছি। বাংলা নিউজপেপার যে কম পড়ছি তা না, অনেকগুলো পড়ছি। কারণ বাংলাদেশে বাংলা নিউজপেপারই বেশি। নিউজপেপার ইংলিশ নিউজপেপার খুবই কম। বাট আমি যে বাংলা নিউজপেপার পড়তাম, ১ম ইংলিশ নিউজপেপার ডেইলি সান এর ভিতরে একটা বৃহস্পতিবারে একটা দিত, 'দ্য হুড'। এখন আপনারা কয়জন পড়েছেন আমি জানি না। তবে আমার খুবই মানে অসম্ভব পছন্দের ছিল এই 'দ্য হুডটা'। তাহুরটা যতক্ষণ একটা ১ম যখন রিলিসান আসছিল তখন হচ্ছে বড় ছিল। তারপরে যখন রিলিসান আসছে তারপরে ছোট করে ফেলছে ওরা। কিন্তু আমার কাছে মনে হয় ৩ বছরেরটা একদম প্রত্যেকটা উইকের আমার কাছে আ সেভ করা ছিল। অসম্ভব পছন্দের ছিল। আমার এখনো পছন্দের আছে। বাট যেহেতু আমি ওখানে নাই আমি এখন কিনতে পারি না। সো এটা একটা ইয়ে ছিল যে আমি ওখানে চলে যাইতাম যে অনেক সময় হইতো যে সবসময় টাকা থাকে না মানুষের কাছে। ডেফিনিটলি আমি স্টুডেন্ট ছিলাম তখন, এখনো আছি। বাট তখন আরো বেশি পুয়ার স্টুডেন্ট ছিলাম। তখন আমার কাছে বেশি টাকা থাকতো না। তো ওখানে গেলে কি হইতো আপনি যদি ২ টা থেকে ৩ টা নিউজপেপার কিনতেন, বাকি সবগুলো নিউজপেপার সাপ্লিমেন্ট আপনাকে ফ্রি দিয়ে দিত। কারণ ওখানে প্রচুর সাপ্লিমেন্টস মানে অনেকগুলো ওয়েস্টেজ সাপ্লিমেন্টস ও আছে। তো উনারা দিয়ে দিত। আমার এত মজা লাগতো যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাঁটাটা সার্থক হয়ে যেত যে মোড়ে যাইতাম। মোড়ে যেয়ে নিউজপেপার কালেক্ট করতাম এবং
পড়তাম সেগুলো। এটা হলো আমার সকালবেলার রুটিন। তারপরে হচ্ছে চা খাওয়া, কফি খাওয়া যেটাই খাইতাম। তারপরে হচ্ছে অম একটু পরে নাস্তা-টাস্তা করে আ রেডি-টেডি হয়ে তারপরে অফিসের দিকে রওনা দিতাম। কারণ বাংলাদেশে ৯টা-১০টার দিকে অফিস শুরু হয়। তো সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টার সময় থাকে আপনার কাছে বা ৬টার আগে উঠতাম যখন অনেক সময় থাকে। সো ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু। লটস অফ টাইম ইউ ক্যান হ্যাভ। কারণ আমি যখন স্কুলে ছিলাম আমাদের স্কুলও শুরু হতো ১০টার সময়। তো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যাস আজকে থেকে না খুব ছোটবেলা থেকে। তো যেহেতু খুব ছোটবেলা থেকে ভোরবেলায় ঘুম থেকে উঠার অভ্যাস ছিল, ও সে উঠে তারপরে পড়াশোনা করা, পড়াশোনা করে রেডি হয়ে তারপরে স্কুলে যাওয়া এটা একটা রুটিন ছিল আমাদের। তো যখন অফিসে গেলাম তখনও সেই টাইমিং এই চলতাম। যে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি-টেডি হয়ে রিল্যাক্সড মুড এ অফিসে যাওয়া এবং যেহেতু ১ম এ আমার ১ম অফিস ছিল ব্যাংক। যখন আমি ব্যাংকে চাকরি করতাম তখন ব্যাংক ছিল যাত্রাবাড়ি মহাখালীতে। তো যাত্রাবাড়ি থেকে মহাখালী অনেক দূরে। যদি সঠিক টাইমে বাসে না উঠতে পারতাম অনেক লেট হয়ে যেত। আর ব্যাংকে তো লেট করে যাওয়াটা ইম্পসিবল। এটা সম্ভবই না। তো তখনও অনেক ভোরে উঠে অনেক তাড়াতাড়ি বাসে ধরতে হইতো যে তাড়াতাড়ি চলে যাব। মোস্ট অফ দ্যা টাইম দেখা যেত যে আমি অনেক আগেই পৌঁছে যাইতাম। তো অফিসে গিয়ে করতাম কি অফিসে নিউজপেপার দিত। বসে ১ কাপ চা বানাইতাম বা কফি বানাইতাম। কফি বানায়া আরামসে বসে আগে করতাম। নিজের ডেস্কটা ক্লিন করে আরামসে বসে চা কফি খেয়ে নিউজপেপারটা পড়ে মানে সবার আগে নিউজপেপার পড়া শেষ, আনন্দ করা শেষ, আমি নিউজপেপার নিয়ে আনন্দ করা শেষ। তারপরে হচ্ছে বাকি সবাই সব করুক। আমার কাছে ফ্রেশ নিউজপেপারটা এত মজা লাগতো, এখনো মজা লাগে। সো এটা একটা কারণ ছিল। আমাদের সকালগুলো আমরা এখন বলি যে আমাদের আ সময় নাই, নিউজপেপার পড়তে পারি না, এটা করতে পারি না। এর চাইতে বড় মিথ্যে কথা এই পৃথিবীতে আর কিছু হইতে পারে না। যে আপনার কাছে সময় নাই, আপনি নিউজপেপার পড়তে পারেন না। এটা খুবই অনেক বিশাল একটা মিথ্যা কথা। যে আ আমার সময় নেই। সময় আছে। সমস্যা হচ্ছে যে আপনার সময় থাকলেও আপনার সেই মনটা নাই যে আপনি নিউজপেপারটা পড়বেন। সো হইতো কি আমার যেটা হইতো সেটা হতো যে আ আমি নিউজপেপার আমার খুবই পছন্দ পেপার-টেপার। সো যার কারণে হচ্ছে এগুলো আমি সেভ করে রাখতাম। এখনো আছে। আমার মনে হয় আমার এখনো নিউজপেপার স্ট্যাশ গুলো এখনো আছে। তো আমি কি করতাম যে সাপ্লিমেন্ট গুলো আছে, সাপ্লিমেন্ট গুলোকে পরে একটা বই বানায় ফেলতাম। এবং সেই বইটা এত আমার মনে হয় এত মোটা ২-৩ টা বই আছে, যেগুলো হচ্ছে সাপ্লিমেন্ট দিয়ে বানানো শুধু। আমার এগুলো খুবই পছন্দ। এবং আমি জানি এগুলোতে এত রিচ ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো আপনি সাধারণত সারা জীবন চেষ্টা করলেও কোথাও পাবেন না। ইনফরমেশন গুলো এত বেশি রিচ। কারণ ওরা অনেকদিন ধরে প আ আ রি রিসার্চ করে তারপরে লিখে। সো দ্যাট ওয়াজ লাইক বিয়ন্ড আওয়ার রিচ to gather all this knowledge at one place at the same time. তো নিউজপেপার পড়াটা শুধু নিউজপেপার পড়ার জন্য ইম্পোর্টেন্ট না। নিউজপেপার পড়াটা ইম্পোর্টেন্ট হচ্ছে গ্যাদারিং নলেজ। এখন এখানে হয় কি? এখানে নিউজপেপারের দাম অনেক বেশি। লাইক রিয়ালি বেশি। একটা ছোট্ট ফালতু নিউজপেপার যেটা, সেটার দামও যদি আমি টাকায় হিসাব করি তাহলে ৳৭০। তো এত টাকায় একটা নিউজপেপার কিনে পড়া ইটস আম নিয়ারলি ইম্পসিবল। কিন্তু আমার কি হয়? আমি হচ্ছে উইকেন্ড নিউজপেপার গুলো কিনি এবং পড়ি। কারণ আমি জানি যে উইকেন্ডে ওদের সাপ্লিমেন্ট গুলো দেয় এবং সেই সাপ্লিমেন্ট গুলোতে ট্রাভেল নলেজ থাকে, সায়েন্স এর নলেজ থাকে। সেইসব সাপ্লিমেন্ট গুলোতে এক্সট্রা বুক রিভিউজ গুলো থাকে যেগুলো আমি সাধারণত পাবো না। আমি জানতামও না হয়তোবা এই বই পাবলিশ হচ্ছে কি কোথাও। আমি হয়তো জানবও না। কিন্তু আমি ওই বুক রিভিউ পড়ার পর আমি জানি যে আ ওই বইটা পাবলিশ হচ্ছে। রাইটারদের ইন্টারভিউ থাকে which is really important for me to understand how they start writing and finish writing, how they get inspired. So it's really knowledgeable for me. আপনাদের জন্য knowledgeable হতে পারে। যদি আপনারা বাংলাদেশে মনে হয় 'প্রথম আলোতে' আমার 'প্রথম আলো' খুব পছন্দ। অনেকেরই হয়তো পছন্দ হবে না। 'প্রথম আলোর' আমি জানি না পলিটিক্যাল ইস্যুতে আমি যাব না। সেটা উনাদের ভিন্ন বিষয়। কিন্তু আমার ১ম আলোটা খুব ভালো লাগতো। কারণ ১ম আলোতে সাপ্লিমেন্টস গুলো দিত অনেক বেশি নলেজেবল এবং অনেক বেশি মজা, অনেক বেশি ফান ছিল। তো সেটা আমি পড়তাম। তারপরে আমি শুধু ১ম আলো যে পড়তাম তাও না। আমি হচ্ছে অন্যান্য নিউজপেপারও পড়তাম। কিন্তু কিনতাম ১ম আলো। কারণ হচ্ছে একটা কিনলে আপনি ওই যে সাপ্লিমেন্টস গুলো ফ্রি পান। সো আমার বেসিক্যালি দেশের খবর, দশের খবর তো আর জানার দরকার নেই। আমার দরকার ছিল না। কারণ বাংলাদেশের টেলিভিশনটাও খুব ইজিলি পাওয়া যায়। বাংলাদেশের ৳২০০ বা ৳৩০০ দিলে ডিশের লাইন খুবই সুন্দর করে আসে। ৫০-৬০ টা চ্যানেল আছে। তো আপনার যদি একবার খবর দেখতে ইচ্ছা করে জাস্ট চ্যানেলটা অন করেন, খবর দেখেন।
বাস পুরো দিনের খবর জেনে যাবেন। ওটার জন্য আপনাকে নিউজপেপার পড়ে নিউজপেপারের প্রত্যেকটা পেজে ওই আজেরা ফালতু খবর পড়তে হবে না, পলিটিক্যাল নিউজ পড়তে হবে না। জানা ভালো, বাট আমি বলছি না যে পড়তে হবে না মানে আমি পড়তাম না। আমার পছন্দ ছিল না। বাট স্পোর্টস নিউজ আমি সবসময় পড়তাম। আমার খেলাধুলা খুবই পছন্দ হতো। আমার খেলাধুলার নিউজটা আমি অলওয়েজ পড়তাম। সম্পাদকীয় পাতাটা পড়তাম। কারণ সম্পাদকীয় পাতাটা হচ্ছে ওটা তো সুন্দর শব্দ দিয়ে লিখা থাকতো। আমার খুবই পছন্দ। শব্দ জানা আমার এটা খুবই শখের একটা কাজ। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে শুধু যে আমি ইংরেজি পড়ি বা ইংরেজিতে নিজেকে এস্টাবলিশ করার জন্য নিজের ইংলিশটাকে আরো বেশি রিচ করার জন্য আমি ভোকাবুলারি শিখবো, দ্যাটস নট অনলি দ্যা কেস। আমি বাংলার ভোকাবুলারি কতটুকু জানি সেটাও কিন্তু একটা জানার বিষয়। আমি বাঙালি। আমি যেহেতু বাঙালি আমাকে বাংলার ভোকাবুলারি রিচ করতে হবে। আমার বাংলার ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। হুইচ আমাদের দেশের মানুষ আমরা করি না। বাংলা সেকেন্ড পেপার আপনারা 9-10 এ সবাই বাংলা আমরা বাংলা ১ম পত্র, ২য় পত্র এটা সবাই জানি। বাংলা ২য় পত্রে যেটা থাকতো সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ যেটা হতো 90% মানুষ হচ্ছে ব্যাকরণটাকে এত টাফ, এত ইয়ে করতো, ওরা খুবই ইগনোর করত। কিন্তু আমার খুবই পছন্দের ছিল ওই জিনিসটা। কারণ ওই বইটার মধ্যে এত সুন্দর, সুন্দর কিছু শব্দ আমি শিখছি। আমার পুরো লাইফে আমার মনে হয় আমি এত সুন্দর শব্দ কোথাও শিখি নাই। খুবই সুন্দর, সুন্দর কিছু শব্দ শিখছি। তারপর হচ্ছে আমি আও সবাই বলে যে আমার ইংলিশ ভোকাবুলারি রিচ করার জন্য আমি কোন নোবেল পড়বো, ইয়ে পড়বো, সেটা পড়বো। obviously পড়েন। উম আমি এটাকে ডিমোরালাইজ করব না। বাট আপনি কয়টা বাংলা নোবেল পড়ছেন? দ্যা ফার্স্ট কোয়েশ্চেন। বাংলা নোবেল কয়টা পড়ছেন? বাংলা গল্পের বই কয়টা পড়ছেন? আমরা পড়ি না। শরৎচন্দ্র 90% মানুষ আমি যাদেরকে চিনি তারা শরৎচন্দ্রের বই পছন্দই করে না। বঙ্কিমচন্দ্রের নামও শুনতে পারে না। কারণ এরা খুবই কঠিন, কঠিন শব্দ ব্যবহার করে। কথাটা সত্যি। এরা সত্যি, সত্যি কঠিন, কঠিন শব্দ ব্যবহার করে। বাট এই কঠিন শব্দগুলোই হচ্ছে বাংলা ভাষার প্রাণ। বাংলা ভাষার মূল আ যে উৎপত্তি সেগুলো তো হচ্ছে কঠিন শব্দ থেকে আসছে। কঠিন শব্দ থেকে কালের বিবর্তন যখন হইছে, হইতে এগুলো ইজি হয়ে গেছে আমাদের জন্য। এগুলো প্রোনাউন্স করা ইজি হয়ে গেছে। উচ্চারণটা আমাদের সহজ হয়ে আসছে। আমরা বিদেশি শব্দগুলোকে এমনভাবে নিজেদের মধ্যে নিয়ে নিছি যে না এগুলোই আমাদের নিজেদের শব্দ হয়ে গেছে। বাট আমাদের নিজেদের বাংলা ভাষার শব্দ যে কত বেশি পরিমাণে রিচ, কত বেশি এটাকে আসলে আমি রিচ শব্দটা বেশি ব্যবহার করতেছি। এরা যে কত আ উন্নত আমি এটা বুঝাইতেই পারব না আপনাদেরকে। until you really realize yourself যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে রিয়ালাইজ করবেন না যে বাংলা ভাষার শব্দ যে কত বেশি অনেক হাজার, হাজার শব্দ আছে। এত সুন্দর, সুন্দর শব্দ। একটা শব্দের মাধ্যমে কত সুন্দর করে একটা পুরো পংক্তি প্রকাশ পায়। It's unbelievable which আপনি ইংরেজি ভাষায় পাবেন না। ইংরেজি ভাষায় একাডেমিয়া চ্যাপ্টার আলাদা। কারণ একাডেমিক লাইফটা একেবারেই ভিন্ন। ওইটার সাথে নরমাল লাইফ এর কোনই মিলবে না। ইংরেজি ভাষায় ওদের কাছে কিছু সেট করা শব্দ আছে। কিছু সেট আপ ওয়ার্ডস। এরা এর বাইরে না এরা কথা বলে না এরা জানে। ইভেন আমরা যখন জিআরই এক্সাম দিতে যাই, আমরা যখন হচ্ছে ইন আ ধরেন চাকরির জব ইন্টারভিউ দিতে যাবো বা হচ্ছে আমরা বিসিএস এর এক্সাম দিতে যাবো অথবা আমরা আইবিএ তে এক্সাম দিতে যাবো, এমবিএ তে ভর্তি হওয়ার জন্য এক্সাম দিতে যাবো। তখন আমরা যে পরিমাণে শব্দ শিখি, বাংলাদেশের মানুষ যে পরিমাণে শব্দ শিখে আমার দেখা মতে, এই দেশের মানুষ তার ধারে কাছেও নাই। এবং আমাদের শব্দের যে vocabulary যেই আম কি বলবো? যেই স্টোরটা আছে, আমাদের যে স্টোর আছে vocabulary র, এই vocabulary স্টোরটা ওদেরও নাই। আমাদের যে grammatical knowledge আছে, তার অর্ধেকও এদের নাই। এরা শুধু জন্মাইছে ইংলিশ, জন্মানোর পর থেকে তারা ইংরেজি শুনে আসতেছে। তারা ইংরেজি পড়ে আসতেছে। তো এটা ন্যাচারালি তাদের মধ্যে যেমন আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, তখন বাংলা ভাষায় এই যে বাংলা ভাষায় ক্রিয়া, তারপরে করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এগুলো বেসিক্যালি আমরা চিন্তা করে কথা বলি না। যখন বলি এবং সেটা সঠিক বাংলায় বলি কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সঠিক বাংলাটা। আমরা ছোটবেলা থেকে বাক্য তৈরি করে আসছি বাংলায়। যার কারণে আমাদের বাক্যটা হয় নির্ভুল, বাক্যটা হয় সঠিক। আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, আমাদের নিজস্ব ভাষায়। ঠিক ওদেরটাও হচ্ছে এরকম। ওরা জন্মালো এখানে, ওদের বড় হওয়া এখানে, ওরা শুনে আসছে ওদের থেকে কথা এবং সেই কথাগুলো শুনে, শুনে ওরা জানে যে কোথায় প্রিপোজিশন টা বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসাতে হবে, কোথায় অ্যাডভার্ব বসবে। they all know everything. But the thing is আসলে কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা অ্যাডজেক্টিভ
এদেরকে এই জিনিসটা বোঝানো আমার মনে হয় ইম্পসিবল। আমি তো একটা বাচ্চার সাথে সেদিন কথা বললাম। ১৬-১৭ বছরের একটা বাচ্চা স্কুল পাস করছে। আহ বাচ্চার সাথে কথা যখন বলতেছিলাম তখন আমি হঠাৎ করে সাবজাংটিভ শব্দটা উচ্চারণ করলাম। সাবজাংটিভ ইটস আমরা বলি যে এটা হচ্ছে ভার্বের ভুল প্রয়োগ। যার কারণে সে সে এইটা হচ্ছে ভার্বের একটা প্রকারভেদ যেটা হচ্ছে ভার্বের ভুল প্রয়োগের কারণে আমরা ব্যবহার করি। এনিওয়ে আমি ডিটেইলে যাব না। আমি যখন সাবজাংটিভ ইউস করলাম তখন সে আমার দিকে তাকাচ্ছে সাবজাংটিভ আবার কি? তখন ও সাবজাংটিভ কথাটা জানে। শব্দটা জানে। বাট ব্যবহারটা ও সঠিকভাবে জানে না। ও ব্যবহার করে আসছে। ওভাবেই ব্যবহার করছে। কিন্তু ও জানেই না যে এই যে ভার্বের এই ব্যবহারটাকে সাবজাংটিভ বলে সেটা সে জানেই না। ইভেন দো আমি যখন অনার্সে ভর্তি পরীক্ষা দিতে যাব, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাব, তখনই আমি ১ম বার এই সাবজাংটিভ শব্দটা শুনেছি। যখন আমি ওই যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমরা পড়ি না? ওই যে টিক চিহ্নের মতো পড়াশোনা করি। তখনই আমি ১ম শুনতে পারলাম যে আমি হচ্ছে সাবজাংটিভ এটা হচ্ছে সাবজাংটিভ। তো এই যে শব্দের যে আম রিচনেস টা আমাদের মধ্যে, আমরা শব্দটা শিখি, শব্দটা ব্যবহার করি এবং শব্দটা নিজেদের মধ্যে আয়ত্ত করে নেই। বাংলা ভাষাটাও এরকম। বাংলা ভাষা যখন আমরা পড়ি, নিজেদের মধ্যে আয়ত্ত করে নিই। তবে আজকে শুরু করছিলাম অবশ্য সকালবেলার কাহিনী দিয়ে এখন কোথা থেকে কোথায় চলে গেছি। সো এটাই হচ্ছে আসল কথা যে আমরা যখন শিখতে শুরু করি, আমাদের শেখাটা খুব সীমিত পরিমাণে হয়ে যায়। কারণ আমরা যখন অনার্স লেভেলে যাই, যখন আমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিই, তখন আমরা ইংরেজির উপরে বেশি জোর দিই। ইভেন কি বাংলার উপরে একটা বাংলাতে যতটুকু নাম্বার পাওয়া লাগে, ইংলিশে বাংলায় মনে হয় ৮ নাম্বার না ১০ নাম্বার পেলে পাস। আর ইংলিশে পেতে হবে ১৫ না ১৬ কেন? হোয়াই? বাংলায় কেন ১৫ না ১৬ পাইতে হবে না? কেন? উচিত তো এরকমই। সব ভাষাকে সঠিকভাবে সমান সম্মান দেওয়া। এই দেশে তো এরকম ইংরেজি ভর্তি পরীক্ষার সময় বাংলা শিখে দিতে হয় না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শিখে দিতে হয় না। বাট যদিও ওদের স্কুলে আমাদের স্কুলে কিন্তু বাংলা ছাড়া, বাংলা আর ইংরেজি ছাড়া, ইংরেজি যেটা আমাদের পাঠ্য বই ছিল, এটা ছাড়া আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতাম না। কিন্তু ওদের সুযোগ আছে। ওরা ফ্রেঞ্চ শিখতে পারে, ওরা ইটালিয়ান শিখতে পারে, ওটা স্প্যানিশ শিখতে পারে। ওরা যদি চায় ওরা অনেক ভাষা শিখতে পারে। বাট আমাদের সে সুযোগগুলো নেই। ইভেন উর্দু যেটা আমাদের once upon a time নট আমি পাকিস্তানকে কোনো সাপোর্ট করতেছি না। এটা পলিটিক্যাল কোনো ইস্যু না। উর্দু আমরা যখন আ স্বাধীনতার আগে ছিলাম তখন উর্দু আমাদের একটা আ এডুকেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল। কই আমাদেরকে তো উর্দু শেখানো হয় নাই। আমাদেরকে অ্যারাবিক শেখানো হয় তাও অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ না। অ্যারাবিক শেখানো হয় শুধু পড়ার স্টাইলে। আমরা শুধু পড়তে পারি। আমি অ্যারাবিক পড়তে পারি। কিন্তু আমি এটা কখনোই বলতে পারব না যে আমি অ্যারাবিক লিখতেও পারি। বাট লিখতে পড়তে পারা ছাড়া আমার মনে হয় না আমি অ্যারাবিকের কোনো অর্থ জানি সঠিকভাবে। ২-১ টা হাদিস হয়তো অর্থ জানি, ২-১ টা সূরা যেগুলো থাকে কোরআন শরীফে সেগুলোর হয়তো অর্থ জানি। বাট আমি বলব না কখনো যে আমি পুরো কোরআন শরীফটার প্রত্যেকটা শব্দের অর্থ আমি জানি বা শিখেছি কখনো। আমি শিখিনি, আমার প্রয়োজনও বোধ করিনি। কেন প্রয়োজন বোধ করিনি? কারণ আমাদেরকে সেভাবে শেখানো হয়নি। আমাদেরকে শেখানো হয়েছিল শুধু কোরআন পড়তে হবে। তো তোমাকে আরবি পড়া শিখতে হবে। That's it, nothing else. আমাদেরকে ল্যাঙ্গুয়েজ হিসেবে আরাবিয়ানটা শেখানো হয়নি। এবং সেটা স্কুলের ল্যাঙ্গুয়েজও ছিল না। স্কুলে আমাদের ইসলাম ধর্ম ছিল। কিন্তু ইসলাম ধর্মের ভিতরে কতটুকু ল্যাঙ্গুয়েজের আ ডেভেলপমেন্ট ছিল? কিছুই ছিল না। ২-১ টা হাদিস ছিল, ২-১ টা সূরা ছিল। That's it. আপনাকে নামাজ কেমনে পড়তে হবে, ওই যে নবীজিদের কাহিনী, জীবন কাহিনী এগুলো ওই যে তারপর হচ্ছে আখলাক মানে চরিত্র কিভাবে গঠন করতে হবে, ইসলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ ধর্ম এগুলো শেখানো ছাড়া একদম ক্লাস ৬ থেকে যখন ধর্ম বই শুরু হচ্ছে, ক্লাস ৬ থেকে না মনে হয় ৩ থেকে ৩, ৪, ৫ থেকে যখন ধর্ম বই শুরু হয় তখন থেকে এই ৫ টা চ্যাপ্টারই ছিল। ১ম চ্যাপ্টার ছিল হচ্ছে আপনার ইসলামের যে পূর্ণাঙ্গ ধর্ম এটা নিয়ে। ২ নাম্বার চ্যাপ্টার ছিল ইসলামের যে শব্দগুলো থাকে নামাজ, জাকাত, ফরজ যে জিনিসগুলো আছে সেগুলো শেখানোর জন্য। ৩ নাম্বার চ্যাপ্টার ছিল যে আপনার নামাজটা শেখা, সঠিকভাবে শেখা, হাদিস সম্পর্কে জানা। ৪ নাম্বার চ্যাপ্টার ছিল আখলাক আর চরিত্র সম্পর্কে জানা। ৫ নাম্বার চ্যাপ্টার ছিল জীবন চরিত্র। একদম ছোটবেলা থেকে এক্কেবারে লাস্ট পর্যন্ত এগুলোই ছিল শুধু। আর এক্সট্রা যে কিছু থাকবে অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইসলাম ধর্মটাকে আমাদের শেখার সেটা কিন্তু আমাদেরকে শেখানো হয়নি। আমাদেরকে ধার্মিকতাও শেখানো হয়নি বেসিক্যালি। আমাদেরকে শুধু বইটাকে নমুনা হিসেবে দেওয়া হয়েছে যে বইটা তুমি শেখো। দ্যাটস ইট। পরীক্ষা দাও, বই থেকে ১০ টা প্রশ্ন দিব। ১০ টা প্রশ্নের সঠিক উত্তর দাও। এটাই হচ্ছে তোমার ইসলাম ধর্ম পাস। সো আমাদের যে নলেজটা, আমাদের নলেজটা হচ্ছে আমি ইনস্টিটিউশনাল নলেজ ও বলব না। আমাদের নলেজটা হচ্ছে পরীক্ষা পাসের নলেজ। আমরা শুধু পরীক্ষা পাস করার জন্য আমাদের কারিকুলাম গুলো পড়ি। যখন আমি স্কুলে ছিলাম, তখন আমাকে আমি বকা শুনতাম অনেক বাসায় যে আমি বই পড়তাম না।
পড়ার বই পড়তাম না। কথা ছিল যে আমি বই পড়তাম না তা না। আমি পড়ার বই পড়তাম না। আমি পড়ার বই খুবই কম পড়তাম। তো পড়ার বই কম পড়ে আমি কি করতাম, আমার আপুরা ছিল, আমার আপুরা অনেক বড়। ওরা হচ্ছে ইন্টারমিডিয়েট পড়তো বা কলেজে পড়তো। ওদের অনেক বই ছিল। সেই বইগুলো পড়তাম। গল্পের বই পড়তাম। কারণ ওরা গল্পের বই পড়তো মাঝে, মাঝে। তো ওদের গল্পের বইগুলো আমি ধরে, ধরে পড়তাম। ওখান থেকে আমার একটা পড়ার অভ্যাস গড়ে উঠছে। যখন পড়ার অভ্যাসটা আসলো, আমি ৩ গোয়েন্দা যে কত হাজার বার পড়ছি আমি বুঝাইতেও পারব মানে বলতেও পারব না। হয়তো ১ টা ২ টা তখন তো বই আমাদের জন্য সীমিত ছিল। আমাদের নিজস্ব কোনো ইনকাম ছিল না। বই আমরা নিজেরা, নিজেরা কিনে, কিনে পড়তে হইতো। ২ ১ টা বই যাও পাইতাম পুরানো বই, সেগুলো হচ্ছে পড়তাম। আর এগুলোর অবস্থা খুবই খারাপ থাকতো। বাংলাদেশের মানুষ বই পড়ে না, বই খায়। আল্লাহ জানে বই দিয়ে কি করে, বই পুরা নষ্ট করে ফেলে। এটা আমার খুবই অপছন্দের একটা কাজ। তো আমরা যখন বই পড়তাম তখন ওগুলো পড়তাম। তো আমি পড়ার বই পড়তাম না। আমি আশেপাশে অনেকগুলো জিনিস পড়তাম। সেই কারণে হয়েছে কি আমি এটা কখনোই বলব না যে আমি আমি খুবই বেশি ইন্টেলিজেন্ট এরকম কিছু না। কিন্তু আমার যে জেনারেল নলেজটা সাধারণভাবে যে জ্ঞানটা আমাদের থাকা উচিত আউটসাইড দ্য বুক মানে আউটসাইড দ্য টেক্সট বুক ওই জ্ঞানটা আমার মোটামুটি আমি বলব 60% আছে। অর্থাৎ আমার 60% ওই জ্ঞানটা বিল্ড আপ হইছে আমার স্কুলে। বিকজ আমি শুধু পড়ার বই পড়তাম তা না। আমি পাশাপাশি আমাদের বাসায় একটা রুলস ছিল যে সপ্তাহে ১ বার পত্রিকা কেনা হইতো। কারণ পত্রিকার দাম সবার বাসায় একরকম না। আমার আব্বা অত টাকা পয়সাওয়ালা মানুষ না যে প্রতিদিন পেপার কিনবে আর অনেক টাকা পয়সা খরচ করবে পেপারের পেছনে সেরকম কিছু ছিল না। তো যেটা হইতো যে সেটা হতো যে আমাদের বাসায় পত্রিকাগুলো সপ্তাহে ১ বার কেনা হইতো এবং সেই পত্রিকাটা আমরা সারা সপ্তাহ ধরে পড়তাম। এবং আমাদেরকে টাস্ক হইতো শেষে যে ওই পত্রিকা পড়ে আসলে আমরা কিছু শিখছি কি শিখি নাই। এবং আমার ইমিডিয়েট বড় যে বোনটা আছে ও তো মাশাআল্লাহ আমাদেরকে পড়াইতে বসলে মানে পড়তেই হবে। ডেফিনিটলি পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। সেটা ছিল রুলস। শুধু যে জানার অবশ্যই পড়ার বই পড়তে হবে। তারাও জোর দিত পড়ার বই পড়ার ক্ষেত্রে। কিন্তু আমি জানি না আমার মধ্যে মনে হয় একটা আলাদা আ আর্জ ছিল, আলাদা একটা ইচ্ছা ছিল যে আমি পড়ার বইয়ের সাথে, সাথে আমি অন্যান্য বইগুলো শিখব যে আমি আমার জ্ঞানটাকে শুধু কেন যে আহসান হাবিবের কবিতার মধ্যে সীমাবদ্ধ রাখবো? আমি কেন ফররুখ আহমেদের কবিতা ২ টা শিখব? আমি কেন ফররুখ আহমেদের পুরা কবিতা শিখব না? আমি কেন জানবো না যে আমাদের দেশে আ বা ইব্রাহিম খান নামে একজন রাইটার আছে যে খুবই সুন্দর, সুন্দর নাটক লিখতে পারে। আমি জানতাম না সে খুব নাটক লিখতে পারে। কিভাবে জানছি? আমাদের স্কুলে অনেক পরে যখন আমরা ক্লাসে ফার্স্ট হতাম বা সেকেন্ড হতাম তখন আমাদেরকে বই উপহার দিত। তো আমাদের স্কুলে এই জিনিসটা চালু হয়েছে অনেক পরে। তো যখন আমাদের এই জিনিসটা চালু হওয়ার পর মানে শুরু হওয়ার পর আমি যখন ফার্স্ট হয়েছিলাম তখন আমাকে একটা বই উপহার দিছে। ওই বইটা ছিল একটা ছিল ফররুখ আহমেদ রচনাবলী, আরেকটা ছিল ইব্রাহিম খাঁ রচনাবলী। এখন ইব্রাহিম খাঁ রচনাবলী যখন পড়ছি তখনই আমি জানছি আনোয়ার পাশা এগুলো আমি তখন শুনছি। তখন পড়ছি। আমার এত মজা লাগছে ওটা পড়ে। এটা নাটক ছিল একটা। মানে নাটক লিখা। তখন আমি জানতে পারলাম যে আসলে নাটকও লিখে। আমরা নাটক শুধু টিভিতে দেখতাম। আমি জানতামই না যে নাটকও আসলে একটা লেখার জিনিস। তারপরে যখন 9-10 এ উঠলাম তখন আমাদেরকে ওই যে 'হাজার বছর ধরে' আরেকটা গবর না জানি কবর নাটকটা হচ্ছে আপনার ইয়েতে আ কবর। স্কুলে ছিল কবর আর কলেজে যখন উঠছি তখন সেটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর। তো খবর নাটক যখন পড়াইছে তখন এত মজা লাগছে। আমি আসলে এই জিনিসটা জানতাম না। তখন ছোটবেলায় আসলে আমাদের নলেজ অত ছিল না। কিন্তু ওই যে বই উপহার দিছে, বই উপহার দেওয়ার পরে উপহার পাওয়া বই পড়ার মধ্যে আলাদা একটা মজা আছে। তারপর আবার নিজের অ্যাচিভমেন্ট থেকে কোনো বই উপহার পাওয়া ওইটা অন্যরকম আরেকটা ব্যাপার। তো তখন আমি জানতে পারলাম যে আসলে আমরা আসলে অনেক কিছু জানি না। আমি আসলে অনেক কিছু জানতাম না। স্কুলে যখন ছিলাম তখন আমাদের লিমিটেড রিসোর্স থাকার কারণে আমাদের নলেজটা ছিল লিমিটেড। এই দেশে আমি যেটা দেখলাম ওদের আনলিমিটেড রিসোর্স আছে। বাট ওদের নলেজটা এখনো লিমিটেড বিকজ ওদের উইল পাওয়ারটা অনেক কম। যেমন আমি শুরু করছিলাম যে আমি আ সকালবেলা উঠে নিউজপেপার পড়া আমি অনেক মানুষের কাছ থেকে শুনি। ইভেন আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা বলে যে, "আপু আমি এইটা পড়বো, আপু আমি সেইটা পড়বো, ওইটা করবো। আমার সময় হয় না।" এটা হয় না। সময়ের ব্যাপার না। Treat the 24 hours a day as 24 hours লাইক একটা দিনের মধ্যে ২৪ টা ঘন্টা থাকে। ২৪ টা ঘন্টার মধ্যে আমি জানি না আপনারা কি করবেন। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। আমি করতাম কি যখন দেখতাম যে আজকে বাংলাদেশে ঘটা হইতো যে Oh sorry আবির,
I'm really sorry that I'm speaking in Bengali. I will continue speaking English, definitely. But most of my list on my friend list, most of them are from my country, so they understand me. Most of them. I'm not saying all of them, but I will definitely. Really, really, really sorry about that. That I'm continuing in Bengali, not using in English. I'm absolutely sorry about that. But the topic I'm talking about is actually learning the language by the newspaper and using your 24 hours a day as 24 hours, not like saying that I don't have any time to read anything outside my study books, outside my curriculums, outside my research papers, outside the articles I have to read today or tomorrow. Definitely, there are like lots of things you can do in 24 hours if you divide the time in 24-hour slot. Like in when I was in school, my sister actually make me a routine, a daily routine to follow that up. I never followed it up, ডেফিনিটলি না। আমি কোনোদিনই হচ্ছে সেটা ফলো আপ করি নাই। কিন্তু যেটা আমি করতাম সেটা হচ্ছে যে, আমি ওই রুটিনটাকে মাথায় নিতাম। মাথায় নিয়ে আমি ওভাবে ডেফিনিটলি যেভাবে লিখা ছিল সেভাবে আমি কখনোই ফলো করি নাই। I never followed the daily routine as it was written by my sisters. I always followed the daily routine as I wanted to follow it because I divided the time into the same time slots but into different times. Like she wrote to study mathematics 1 hour. I definitely study mathematics for 1 hour, but not in the morning, maybe in the afternoon, maybe at night, but never at the time slot she has allotted me. So the thing is, I have always changed the time around and thought that that will help me to do good in my studies and education. So far, it has done not so bad, but I won't say like good or better, but it hasn't done any bad on my study life or education life or in general in my life. So Abir, I hope you can understand now some of the words. I'm just talking about the usual day and how to divide your day and keep studying, keep reading, keep learning all the time. And thank you very much for actually listening that even though it's in Bengali. But okay, I'll continue now. So the thing is, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে পেপার নিতাম, পেপার পড়তাম, তারপরে নিজে রেডি হতাম। আরেকটা জিনিস আছে। আমাদের একটা টিচার ছিল। আ আমি যখন কলেজে পড়তাম, সিটি কলেজে একটা টিচার ছিল, উনি বাংলা পড়াতো। উনার নাম ছিল হোসনে আরা ম্যাডাম। আমি তাকে অসম্ভব পছন্দ করি। আমি জানি না আমি তারে কেন পছন্দ করি। বাট তার এত সুন্দর ভয়েস ছিল। সে এত সুন্দর করে বাংলা পড়াইতো। আমার অসম্ভব পছন্দের একটা টিচার ছিল। তো তখন আমি দেখতাম যে উনি আমাদের সিটি কলেজ শুরু হতো সকাল ৭ঃ০০ বাজে। তো যখন সিটি কলেজ শুরু হতো আম সকাল ৭ঃ০০ বাজে, তখন আমরা সকাল ৬:৩০ র আগেই হচ্ছে ৬ঃ০০ র দিকে বাসের লাইনে গিয়ে দাঁড়াতাম। কারণ সকালবেলা জ্যাম থাকতো না তো। তো সকালবেলা ০.৫ ঘন্টা লাগতো সর্বোচ্চ বাসে করে বাসায় I mean কলেজে যেতে, বাসা থেকে আমাদের কলেজে যেতে। তো দেখতাম ম্যাডাম শাড়ি পরে আসতো। ম্যাডাম সবসময় শাড়ি পরে আসতো এবং সুতি শাড়ি পরতো। শাড়ি পর আমি পৃথিবীতে সবচেয়ে অপছন্দ করি এই জিনিসটা। কারণ হচ্ছে এটা এত সময় নষ্ট করে আমার দৃষ্টিতে এটা খুবই মানে এক্কেবারে সময় নষ্ট করা একটা জিনিস। কিন্তু উনি এত সুন্দর করে শাড়ি পরতো এবং সবসময় প্রতিদিন সকালবেলা সে শাড়ি পরে আসতো। তখন আমি ভাবতাম যে সকালে উঠে কতক্ষণে? পরে একদিন ম্যাডামের সাথে যখন কথা বলতেছিলাম যে, "ম্যাডাম আপনার মতো সুন্দর করে শাড়ি তো আর কেউ পরতে পারে না।" তখন ম্যাডাম আমাকে বলল যে, "তুমি যদি পড়তে যাও এটা একটা অভ্যাসের ব্যাপার। তোমাকে ১ম তো অবশ্যই সময় লাগবে। অভ্যাসটা গড়ে উঠতে একটা সময় পর তোমার সেটা অভ্যস্ততায় চলে আসবে। যখন হ্যাবিটসটা যখন তোমার ফার্স্ট হবিটা হ্যাবিট এ পরিণত হবে তখন তোমার সেখানে সময় বেশি লাগবে না।" তো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে যে আসলেই তো একটা শখের কাজ যখন সেটা আমি প্রতিদিন করব, তখন সেটাতে আমার সময় অনেক কমে যাবে। অনেক কম লাগবে। ম্যাডামের শাড়ি পরাটা শখ ছিল বা কাজ ছিল সেটা এখনো আমি আসলে অত ইন্টিমেটলি ম্যাডামের সাথে কখনোই কথা বলা হয়নি। তো আ ম্যা এ ওইটা আমার কাছে খুব ভালো লাগতো। যে এত সকালবেলা উঠে সে শাড়ি পরতো ডেফিনিটলি না খেয়ে তো সে কখনোই আসতো না। খেয়েই আসতো। তো
আ মানে সবকিছু করার পরে সে কলেজে আসতো এবং তার ক্লাস শুরু হতো এবং এত সুন্দর করে কথা বলতো, প্রিপারেশন টা এত সুন্দর করে থাকতো, এটা আনবিলিভেবল ছিল আমার জন্য। ঠিক সেই সময় ১৭-১৮ তখন আমার বয়স কত? ১৬-১৭ বছরের একটা মেয়ে মানুষ যে আমি এখন তখন তো মানুষের মাথায় কত ধরনের কত কিছু চিন্তা থাকে। এখন তো মনে নাই কত ধরনের কত কিছু চিন্তা ছিল। বাট ছিল তো যে তখন অবাক হয়ে যেতাম যে আসলে ম্যাডাম এত সুন্দর করে শাড়ি পরে কিভাবে? এত সময় পায় কই? কিন্তু তখন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এই কথাটা যে আপনি যদি সময়টাকে প্রতিদিন একটা কাজ একই সময় করতে থাকেন তাহলে দেখবেন যে ওই সময়টা ছোট হয়ে আসছে, কম হয়ে আসছে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। I work here nearly 2.5 miles away from here, from my home. Where I stay and my workplace is 2.5 mile away. But I walk there every day. And it takes me like 40 to 35 to 40 minutes every day. But when I started walking there, it didn't take me 35 to 40 minutes every day. It was taking like 1.5 hour in the first time, and then 1.5 hour in the more of them. So I keep walking, keep walking, keep walking, and the time 1.5 hour becomes 40 minutes, and that's the best time I can do because I cannot run. I just can walk. So I walk there every day whenever I'm working there. So at my working time, I walk there before I start 1 hour before my walking, and I I always reach there like 20 to 25 minutes early. I go there, freshen up, make a cup of coffee, and drink it. Relax for 10 minutes. So that gives my brain to relax a little bit and to fresh yourself up to make yourself ready for the work you are going to do in the floor. So that gives me like I work all the time. People ask me, why do you buy that many books? Why do I buy that many books? When do I have time to read all those books? I don't read them in a day. Definitely not. I cannot read them in a day, or I should not read them in a day. What I do, I take like two books for a week. I read every night. I read for maybe 1 hour or maybe 2 hours for the books, for the novels I read every day. Not, I never missed a day reading. I read it because if I don't read it, what will happen is like my interest in reading that book will go away. It's just will be poof, no reading ability or anything. So what I do, I keep reading, keep doing it, keep doing it, keep doing it until it make it become a habit of me that yes, I'm doing it. I cannot stay not doing it anymore. I have to do it because it becomes a habit. It's মানুষ অভ্যাসের দাস। এটা আসলে ওটা অভ্যাস চেঞ্জ করা যায় কিন্তু মানুষ অভ্যাসের দাস। আমি যদি একটা ভালো জিনিস আমার অভ্যাস করে নিই, তাহলে যে সেটা কত ভালো হবে সেটা তখনই বোঝা যায় যখন সেই অভ্যাসটা থেকে আপনি ফল পেতে থাকবেন। আমি প্রচুর পরিমাণে মিষ্টি খাই। প্রচুর লাইক আমার আহ মানে মিষ্টি যেখানে থাকবে আমি যদি একটু টেস্ট না করি, আমার জান কবজ হয়ে যাবে। এরকম টাইপের মিষ্টি আমার পছন্দ। এবং আমা আমি বলে যে আমি মিষ্টি খাই, আমি মুখ জ্বলে যায় এরকম মিষ্টি খাই। আমি আসলেই মিষ্টি বেশি খাই না। আমি চকোলেটস খাই। তো এটাতে হয় কি মিষ্টি বেশি খাওয়া, মিষ্টি একটা ফ্যাট জিনিস। আমি বলব না যে আমি একটা স্কিনি পারসন, আমি ডেফিনিটলি না। বাট আমি ফ্যাট না। আমি ফ্যাটি না। যে আম আ ফ্যাট পারসন, নো আই এম নট। বাট যেই পরিমাণ চকোলেট আমি খাই, যেই পরিমাণ মিষ্টি আমি প্রতিদিন খাই, সেই পরিমাণে আমার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল রিকিশি টাইপ। রিকিশি আমার মনে হয় একটা WWE ওই যে প্লেয়ার ছিল। ওরা ফাইটিং করত। আ রেসলার ছিল আরকি। সে অনেক মোটা ছিল। তো ওই মোটা হয়ে যাইতাম। ডেফিনিটলি হয়ে যাইতাম। কারণ আমি যে পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণে এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি হচ্ছি না। বিকজ আমি প্রতিদিন হাঁটি। মিনিমাম ৫ মাইল। ৫ মাইল মানে হচ্ছে আপনার আ ১০ কিলোমিটার রাস্তা প্রায়। প্রায় ১০ কিলোমিটার রাস্তা। ১০ কিলোমিটার পুরা হয় না। আমার মনে হয় ৯ ৯.৫ কিলোমিটার হয় আরকি। তো ৯.৫ কিলোমিটার রাস্তা আপনি যদি প্রতিদিন হাঁটেন, অর্থাৎ আমার এই মানে ১.৫ ঘন্টা ২ ঘন্টা যদি আপনি হাঁটেন প্রতিদিন তাহলে আপনার শরীরের যেই ক্যালোরিটা আছে, এক্সট্রা ক্যালোরি সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে যায়। আপনি পড়েন,
কাজ করেন, হাঁটেন। এখন আপনাদের কথা থাকতে পারে যে আমরা হাঁটবো কই? বাংলাদেশে হাঁটার রাস্তা নাই। ভেরি গুড সেইং। মানে হাঁটার রাস্তা নাই। কিন্তু ৩ ঘন্টা জ্যামে বসে থাকার চাইতে বাসা থেকে অফিস পর্যন্ত হেঁটে যাওয়াটা কি ভালো না? এটা আরো সেইফ ও আমার মনে হয় আরো সেইফ, আরো টাইম বাঁচাবে আপনার। আমি আ ১ম এ তো যাত্রাবাড়ি থাকতাম। পরে যখন আ আ বাসা চেঞ্জ করলাম, মিরপুরে ছিলাম। তো মিরপুর থেকে আমি মাঝে, মাঝে কি করতাম? হেঁটে মতিঝিলে আমার অফিস ছিল, মতিঝিলে আসতাম। কেন মতিঝিলে আসতাম? কারণ দূরে এত টাইম কে ওয়েস্ট করে বাসের মধ্যে বসে থেকে? বাসের লাইনে ১ ঘন্টা দাঁড়াও। তারপরে আবার বাসে উঠে ১-১.৫ ঘন্টা ওয়েস্ট করো। বিরক্তিকর। ওই ২-২.৫ ঘন্টার চাইতে আমার মনে হয় ১ ঘন্টা ১৫ মিনিট সর্বোচ্চ সময় লাগতো। মিরপুর ১১ তে আমার বাসা ছিল। মিরপুর ১১, ১১:৩০ তে বাসা ছিল। কালশীতে বাসা ছিল। তো কালশী থেকে আমি মতিঝিল পর্যন্ত আসতে আমার সর্বোচ্চ ১.৫ ঘন্টা সময় লাগতো। এই ১.৫ ঘন্টা সময়ের জন্য আমি মানে হেঁটে আসতে। ১.৫ ঘন্টা সময় লাগতো। আর আমি কি জন্যে এই ২.৫ ঘন্টা ৩ ঘন্টা নষ্ট করব শুধু এই বাসের লাইনে দাঁড়ায় বাসের জন্য ওয়েট করে। এটা আমার ফিলোসফি ছিল। আমার মনে হচ্ছে যে এই ১.৫ ঘন্টা যদি আমি হেঁটে যাই তাহলে এটা আরো বেশি ভালো হবে। তো টাইমটাকে হচ্ছে আপনার টাইমটা হচ্ছে রিলেটিভ। আমি ৮ ঘন্টা ঘুমাবো। ৮ ঘন্টা ঘুমানো একটু বেশি। ৭ ঘন্টা ঘুমান। ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা ঘুমান প্রতিদিন। আ এটা ঠিক আছে। আপনি Facebook করেন। আমার চাইতে মনে হয় Facebook, WhatsApp আমার মনে হয় এমন কোন সোশ্যাল মিডিয়া নাই যেখানে আমার কোন অ্যাকাউন্ট নাই। এবং আমি সেখানে অ্যাক্টিভ না এটাও বলতে পারবে না। দিনে ১ বার হইলেও আমি সেটা চেক করি। দিনে ১ বার হইলেও আমি আমার ইমেইল চেক করি। দিনে ১ বার হইলেও আমি প্রত্যেকটা আ একটা পোস্ট দিতে চেষ্টা করি বা কিছু না কিছু লিখতে চেষ্টা করি। কারণ হচ্ছে এটাতে অ্যাক্টিভ থাকা যায়, কানেক্টেড থাকা যায় সবার সাথে। তো এই যে সময়টাকে বের করা আমি যখন হাঁটি, হেঁটে যখন বাসায় আমার বন্ধুদের সাথে আমি কথা বলি প্রতিদিন। ওদের সাথে কথা না বললে আমার শরীরে এনার্জি আসে না। এটা হচ্ছে আমার একটা নিজের একটা তৈরি করা হ্যাবিট। যে না আমি আমার বন্ধুদের সাথে কথা বলব, তাদেরকে জানাবো। কারণ আমি অনেক দূরে আছি তাদের থেকে। আমার আম্মা নাই। সো তাদের অনেক সময় হতে পারে আমার মাঝে, মাঝে আম্মার কথা মনে পড়ে। তাদের মাঝে, মাঝে আম্মার কথা মনে পড়তে পারে। আমরা যতক্ষণ নিজেদের মধ্যে কানেক্টেড থাকবো, ততক্ষণ আমরা আমাদেরকে বুঝাতে পারবো যে না আমরা এখনো কানেক্টেড আছি। আম্মা থাকলে আমরা যেরকম একজন আরেকজনকে সম্মান করতাম, এখনো আমরা একজন আরেকজনকে সেরকম সম্মানই করি। ঠিক আছে? এখন এই যে সেইরকম ভালোবাসা আমাদের মধ্যে এখনো আছে। তো ওই জিনিসটা প্রকাশ করার জন্য আমি কি করি? আমি যখন হাঁটতে বের হই তখন আমি ওদের সাথে কথা বলি। কারণ এখানে হচ্ছে কি ফুটপাতে আমরা হাঁটতে পারি। এখন মাহিন আলম ভাইয়া, I'm sorry আপনি বলছেন যে বাংলাদেশের রাস্তা সেফ না। এই কথাটা আমি বিশ্বাস করি না। কারণ আমি বাংলাদেশের রাস্তায় আমার চাইতে আমার মনে হয় আমি একটা মেয়ে মানুষ এবং বাংলাদেশের রাস্তায় মেয়ে মানুষের জন্য বাংলাদেশের রাস্তা সবচেয়ে বেশি আনসেফ। কিন্তু আমি বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি হাঁটছি আমার মনে হয়। এবং এটুকু আমি জানি যে আপনি প্রতিদিন একই রাস্তায় হাঁটেন, কেউ আপনাকে সাহসও করবে না ধরার জন্য। কারণ সে জানবে আপনি যেহেতু প্রতিদিন একই রাস্তা ইউজ করতেছেন, আশেপাশে যারা মানুষ থাকে, বাসার যে আশেপাশের মানুষ আছে, কেউ না কেউ আপনাকে নজরে দেখতেছে। কারণ কেউ না কেউ জানালে যে ডেফিনিটলি দেখে রাস্তায় কি ঘটনা ঘটে। সো এই যে দেখাটা সাক্ষাৎ কেউ না কেউ কিছু না কিছু সবসময় হচ্ছে। এই জিনিসটা চলতেই থাকে। আর বাংলাদেশে কিন্তু আমার ব্যাগের মধ্যে সবসময় হচ্ছে একটা ওই যে স্কেল থাকতো। এই যে স্টিলের স্কেল আছে না? ওটা সবসময় থাকতো। এবং আমার মনের মধ্যে ছিল যদি আমারে কেউ কিছু করতে আসে, আমি হয়তো ডেফিনিটলি আহত হব বা হয়তো নিহতও হইতে পারি। সেটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা বাড়ি তো তারে দিবই দিব। নিজেকে প্রতিরোধ তো আমি করবই করব। কারণ আমাকে এটা করতেই হবে। আমাকে নিজেকে সেফ রাখাটা হচ্ছে আমার সর্বোচ্চ দায়িত্ব। কিন্তু রাস্তা দিয়ে হাঁটাতে আনসেফ অবশ্যই এবং আনসেফ এর চাইতে বেশি হচ্ছে দূষণ। এনভায়রনমেন্ট যেটা এয়ার পলিউশন যেটা বাংলাদেশে আছে সেটা আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই। তো এয়ার পলিউশনটা বাংলাদেশে বেশি হয়। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। বাংলাদেশে তো মাস্ক একেবারে মনে হয় পানির দামে পাওয়া যায়। ৳১০ ৳১৫ হইলে মাস্ক পাওয়া যায় যে সুতি কাপড়ের যে গেঞ্জি কাপড়গুলো থাকে না ওগুলার মাস্ক তৈরি করে এগুলা বিক্রি করে। বাংলাদেশে তো এটা অহরহ বিক্রি হচ্ছে। বাসের মধ্যে বিক্রি করতেছে, দোকানে গেলে বিক্রি করতেছে। সো আহ এ করতেছে সেটা তো করতেছে। এগুলা করা যায়। হ্যাঁ, গরম একটা ব্যাপার। বাংলাদেশে যেহেতু অনেক গরম, এটা একটা অনেক বড় ফ্যাক্ট। এখন ফ্যাক্ট হচ্ছে যে আপনার অফিসে ফ্রেশ হওয়ার জায়গা আছে কিনা? আমি করতাম যেটা সেটা হচ্ছে আমি নরমাল একটা ড্রেস পরে যেতাম, যেটা আমি খুলে ফেলতাম অফিসে গিয়ে যেটা আমি চেঞ্জ করে ফেলতাম।
অফিসে গিয়ে হচ্ছে আমাদের একটা আলাদা স্টাফ বাথরুম ছিল যেখানে গিয়ে আমি ফ্রেশ হতাম। সেখানে হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে ফেলতাম। আপনার হাতে অনেক সময় থাকবে। সো আপনি নিজেকে ফ্রেশ করার জন্য ওইটুকু সময় পেতেই পারেন। এটা অসম্ভব কিছু না। যদি আপনি সেটা অভ্যাস করে ফেলেন। ইভেন আমি যখন ব্যাংকে কাজ করতাম তখন আমাকে ব্যাংকে যখন আপুরা আসতো তখন বলত, "এই তুই আজকে গোসল করছিস?" আমি বলতাম যে, "না, আমি তো প্রতিদিনই গোসল করি।" কারণ আমি হেঁটে আসি বা আমি কখনো আ মোস্ট অফ দ্যা টাইম হেঁটেই আসি। তো যখন হেঁটে আসি, হেঁটে গেলে ঘামাই শরীর। তো যখন আমি ঘামিয়ে যাই, এটা দুর্গন্ধ তৈরি করবে শরীরের মধ্যে এবং আমি যেহেতু ব্যাংকে কাজ করি, ও আমার কে থাকতে হবে অল দ্যা টাইম অন মাই মানে ব্যাংকে কাজ করতাম। তখন অল দ্যা টাইম হচ্ছে আমাকে এলার্ট থাকতে হবে। কাস্টমারদের সাথে কথা বলতে হবে। তো আমাকে দুর্গন্ধময় হওয়া যাবে না। সো আমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে ফ্রেশ। অলওয়েজ ফ্রেশ ইন মাইন্ড, ফ্রেশ ইন বডি, ফ্রেশ ইন এভরিথিং। তো এই কাজটা আমি করতাম। তো আমার ধারণা মতে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিসে এবং আ প্রত্যেকটা বেসরকারি অফিসে আমি দেখেছি যে বড় একটা বাথরুম থাকেই। অবশ্যই থাকে। আমি যতগুলো অফিসে গেছি আমি তো আমার মনে হয় আমি আমার লাইফে 26 জব আমি ছেড়ে দিছি। আমার ভালো লাগে নাই করতে আমি ছাড়ি নাই। করি নাই। আমার পছন্দ হয় নাই। আমি করতাম না। তো ওই সব জায়গায় আমি যত জায়গায় গেছি, যত জায়গায় আমি দেখছি যে একটা বড় বাথরুম থাকেই থাকে। তো if you wanna change yourself, you can go there and change yourself. It's just have to make ফ্লেক্সিবল বানাইতে হবে আরকি আপনাকে। নিজেকে একটু ফ্লেক্সিবল হতে হবে। অথবা একটা কাজ করতে পারেন যে অফিসে একটা আমাদের সবার ড্রয়ার থাকে। অফিসে যে ডেস্ক থাকে, ডেস্কে ড্রয়ার থাকে। ড্রয়ারে একটা সুন্দর একটা শার্ট, একটা প্যান্টস, একটা টি-শার্ট হতে পারে। একটা রেখে দিবেন। সেভ করে রেখে দিবেন যে ওই ড্রয়ারটা শুধু আমার এইসব জিনিসের জন্য। তো ওইটা কেউ হাত হাত দিবে না। এটা কেউ দেয় না আসলে। আবার দেয়ও। আমি আসলে জানি না। আমার সাথে তো কখনো ওরকম হয়নি। আমি কখনো আনসেফ ফিল করিনি। সো আমি বলতে পারব না। বাট আমার সবসময় এরকম একটা এক্সট্রা জিনিস সবসময় সেভ করা থাকতো। কারণ হচ্ছে আমি আ খুব চলাফেরা করতাম। তো আমি বাইরে আর আমার রোদটা এত বেশি পছন্দ। আমি সূর্য এত বেশি পছন্দ করি। আমি আসলেই খুব পছন্দ করি। আমার রোদ খুব ভালো লাগে। আমি জানি না আমি কেন এরকম বাট আমার রোদ খুব পছন্দ। কেমন জানি মনে হয় যেন আমাকে জানান দিচ্ছে যে আমি আসলে পরিশ্রম করতে পারবো। সো এটা একটা আমার কাছে মজার জিনিস। তো এইটা একটা দিক। এটা আপনি একটা কাজ করতে পারেন। আ এটা আমার সাজেশন। আমি জানি না কতটুকু কাজে লাগবে। এটা আমি করতাম সবসময়। আমার কথা হচ্ছে যে আমি ফ্রেশ হবো। আমি টাইম স্লট কিভাবে তৈরি করব? আমার দিন, এটা আমার দিন। আমার দিনের কাজগুলো আমি আমার মতো করব। হ্যাঁ, অফিসিয়াল কিছু রুলস আছে সেটা আমি মেইনটেইন করব। আদারওয়াইজ বাকি যা কাজ আছে সেটা আমাকে করতে হবে। যেমন আমি অফিসে বসে বই পড়তাম। ১ম ২-১ দিন কি হয়েছিল, আমার যে বস ছিল, অফিসে বলত যে, "তুমি বই পড়ো কেন? এত টাইম পাও কই?" আমার কথা হচ্ছে যে, "ঠিক আছে, ওকে, ফাইন।" obviously বই পড়াটা ethical না। অফিসে অফিসিয়াল কাজ করতে হবে। অনেক কাজ থাকে, অনেক কিছু। আমার কথা হচ্ছে যে, যখন কোন কাজ নাই, এখন কোন কাজ নাই। একেবারেই ফাও, ফালতু বসে আছি। আমাদের বাংলাদেশে ব্যাংক কেন? পৃথিবীর যে মানে বাংলাদেশের যেকোনো সেকশনে যান, একমাত্র আমার মনে হয় গার্মেন্টস সেকশন ছাড়া বা যেটাতে আপনার কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম করতে হয়, সেই জায়গাগুলো ছাড়া অফিসিয়াল যে জবগুলো আছে, ক্লার্ক ক্লারিক্যাল যে জবগুলো আছে সেগুলোতে দিনের কিছু অংশ ১ থেকে ১.৫ ঘন্টা টাইম আপনার কোনো কিছু করার থাকে না। একেবারে শূন্য। কিছুই করার থাকে না। না ফাইল পড়ার থাকে, না কোনো ফাইল সিগনেচার করার থাকে, না কারো মানে কোনো কিছুই করার থাকে না। এরকম কয়েকটা টাইম স্লট ডেফিনিটলি থাকে। এখন কেউ যদি বলে থাকে না, আমি আসলে তার সেক্টরটা জানি না। আমি তার সব সেক্টরে কাজ করিনি ডেফিনিটলি। সো আমি সব সেক্টর সম্পর্কে অ্যাওয়ার না। কিন্তু থাকে সময়। কিছু না কিছু সময় থাকে। ওই সময়টুকু যেমন লাঞ্চ আওয়ার। বাংলাদেশের লাঞ্চ আওয়ার ১ ঘন্টা। ১ ঘন্টা সময় লাগে নাকি খাইতে? আমার তো লাগে না। সর্বোচ্চ ১০ মিনিট। সর্বোচ্চ ১০ মিনিট। তো এই লাঞ্চ আওয়ারটা যদি আমি ইউটিলাইজ করি, লাঞ্চ আওয়ারে ১০ মিনিট না করে আমি ২০ মিনিট লাঞ্চ আওয়ার নিলাম বা ২৫ মিনিট, ০.৫ ঘন্টায় লাঞ্চ আওয়ার নিলাম। বাট বাকি ০.৫ ঘন্টা আপনি ফ্রি পাবেন। ওই ০.৫ ঘন্টা আপনি বসে বই পড়তে পারেন। ০.৫ ঘন্টা আপনি বসে আপনার ফেসবুকিং করতে পারেন। একটা ফ্রেন্ডের সাথে ০.৫ ঘন্টা কথা বলার চাইতে ১০ টা ফ্রেন্ডকে ০.৫ ঘন্টার মধ্যে রিপ্লাই করা, আমার মনে হয় ওটা বুদ্ধিমানের কাজ। কারণ ওই যে ফ্রেন্ডটার সাথে আপনি ০.৫ ঘন্টা সময় নষ্ট করতেছেন, সে ০.৫ ঘন্টা সময়ের worthy নাও হতে পারে। আবার হতেও পারে। I am not actually denying the fact যে হবে না। বাট নাও হতে পারে worthy। So utilize yourself. Utilize the time. সময়টাকে ২৪ টাকে ঘন্টাকে ২৪ ঘন্টা লাইক ১, ২, ৩ ঘন্টা না, ২৪ টা ঘন্টা। এর মধ্যে আপনি যদি ৬ ঘন্টা ঘুমান,
২ ঘন্টা খাওয়া-দাওয়া, গোসল, নামাজ পড়ার মধ্যে লাগান। ৮ ঘন্টা চলে গেল। ধরলাম ৯ ঘন্টাই গেল ওইসব কাজে। বাকি থাকে আপনার মিনিমাম ১৫ ঘন্টা না? হ্যাঁ, ১৫ ঘন্টা সময় থাকে। ১৫ ঘন্টা সময়ের মধ্যে সেই সময়টাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওই ১৫ ঘন্টার সময় আপনি যদি অফিসে যান, ভেরি গুড। অফিসে প্রায় ৮-৯ ঘন্টা যায়। রাস্তাঘাটে গেল ১০ ঘন্টা, রাস্তাঘাটে গেল ২-২.৫ ঘন্টা বা ৩ ঘন্টায়, ১৩ ঘন্টা চলে গেল। তারপরেও আপনার হাতে ২ ঘন্টা সময় থাকে to do your things every single day. তো ওভাবে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, আসলে ২৪ ঘন্টা অনেক বড় সময়, অনেক সময় থাকে এবং পড়া যায়। অফিসিয়াল মানুষ যারা তাদেরকে অফিসে যেতেই হবে, অফিসে থাকতেই হবে। সো ওইটা একটা নিয়ম। ওটা করতে হবে। কিন্তু যারা এখন অফিসে থাকে না, অম ও ভাইয়া আপনি অনেক দূরে থাকেন। এটাতে আমি কি বলব বলেন? যারা এখন সবার জন্য তো একই রুলস চলে না। আমাকে যদি বলা হয় যে ৫০ মাইল তোমাকে হেঁটে যেতে হবে, ডেফিনিটলি আমি রাজি হব না। কিন্তু যদি আমাকে বলা হয় প্রতিদিন ১০ মাইল হেঁটে কোথাও যাইতে হবে, আমি এটাতে মাইন্ড করব না। কারণ ৫ মাইল যাইতে হবে, ৫ মাইল আসতে হবে। ওটাতে আমি মাইন্ড করব না। দ্যাট ডাজন্ট মিন যে আপনাকেও সেটা করতে হবে। আপনি যদি অনেক দূরে থাকেন, আপনি কেন হেঁটে যাবেন? এখন আমার আব্বারে যদি আমি বলি যে, "আব্বা তুমি মিরপুর থেকে আম মতিঝিল পর্যন্ত হেঁটে যাও, সেটা কি আমার জন্য এথিক্যাল হবে?" আমার আব্বা তো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ। তার জন্য এটা স্বাস্থ্যকর হবে না। কিন্তু আপনি যেটা করতে আপনি ড্রাইভ করে যান। নিশ্চয়ই গাড়িরে অর্ধেক রাস্তায় যায়া রেখে দিতে পারবেন না। এখন তো করোনার সময়, এখন তো আরো সমস্যা। আর গাড়ি নিয়ে যাওয়াটা আরো ঝামেলা। গাড়ি অর্ধেক রাস্তায় ফেলে চলে যাওয়া যায় না। বাস থেকে তো অর্ধেক রাস্তায় নেমে যাওয়া যায়। কিন্তু গাড়ি থেকে তো আর নেমে যাওয়া যায় না। এটা নিজের গাড়ি। রাস্তার মধ্যে তো আর ফেলে রাখা যায় না। আর বাংলাদেশে সেইটা সেফটিও না যে ফেলে রেখে চলে যাবেন। সো মাহিন আলম ভাই, আপনার কেসটা ভিন্ন। এখন যেটা হচ্ছে আ স্টুডেন্ট যারা স্কুল কলেজে পড়ে, স্কুলে পড়লে তো তাদের কাছে আরো হাজার, হাজার সময় থাকে। কিন্তু তারা সময়টাকে নষ্ট করে টিচারের কাছে পড়ে। আমি আমার নেফিউ নিসেস যারা আছে তাদেরকেও বলি যে, "তোমরা তোমাদের লাইফের 90% সময় নষ্ট করো টিচারের কাছে পড়ে।" এখন টিচারের কাছে পড়াটা খুব জরুরি। কারণ আমাদেরকে বাসায় পড়ানোর জন্য আমার বড় বোনরা ছিল। তো যার কারণে আমরা সেই সুযোগটা পাইছি। আমরাও টিচারের কাছে পড়তাম। পড়তাম না যে তা না। খুবই কম মানে হাতে গোনা। খুব বেশি সময়ের জন্যও পড়ি নাই। কারণ টাকারও একটা ব্যাপার ছিল। তো কিন্তু এই যে টিচারের কাছে পড়ে আমরা হাজার, হাজার টাইমিং নষ্ট করতেছি। কিন্তু আমাদের কাজে লাগতেছে কি? আমার তো মনে হয় কাজে লাগতেছে গোড়া। কোনটাই কাজে লাগে না। যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট হয় সেটা হচ্ছে নিজেকে নিজে পড়াটা, নিজের ইচ্ছাটা গড়ে তোলা। আমি বলব যে স্কুল পর্যন্ত টিচার ভেরি গুড। বাট কলেজ লাইফ এ এসে আ টিচারের খুব একটা প্রয়োজন হয় না। ক্লাসগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে টিচারের দরকার হয় না। কিন্তু আমাদের দেশে হচ্ছে কলেজ লাইফ নাই। ইউনিভার্সিটি লাইফ এ গিয়ে আমার মনে হয় টিচার বাদ দেওয়া যায়। আদারওয়াইজ কলেজ লাইফ পর্যন্ত টিচার হচ্ছে এসেনশিয়াল। মানে বাসায় টিচারটা হচ্ছে এসেনশিয়াল। তো ধরে নিলাম যে তোমরা স্কুল কলেজে যারা পড়ো তারা ইয়ে করতে পারো না। এক্সট্রা বই পড়তে পারো না। কারণ টিচারের কাছে পড়তে হয়, স্কুলের হোমওয়ার্ক করতে হয়, এক্সামের জন্য পড়তে হয়, নিজের পড়াশোনা আছে, অনেক কাহিনী। আবার টিভি দেখতে হয়। তো ওইটাও একটা কাহিনী আছে। এগুলো বাদ দিলাম। যারা হচ্ছে অনার্স লেভেলে আসে তাদের তো হায়ার স্টাডি করার ইচ্ছা নিয়েই আসে। তো যারা আসতেছো তাদের জন্য একটা ইয়ে হচ্ছে যে তোমরা তোমাদের সময়গুলোকে না ব্যবহার করো। সময়গুলোকে শুধু আমার পরীক্ষা আছে, আমার কুইজ হয় প্রতি সপ্তাহে। ওইসব বলে নিজের লাইফটাকে শেষ করে দিও না। কারণ আমাদের আউটসাইড দ্য বক্স চিন্তা করার ক্ষমতা অনেক বেশি। আমি তো বলব বাংলাদেশের মানুষের আউটসাইড দ্য বক্স চিন্তা করার ক্ষমতা যত বেশি, পৃথিবীর অন্য কোনো মানুষের এত বেশি না। কারণ আমরা দেখে শিখি। আমরা আ লাইফ লিড করতে শিখি। যারা ৩ ঘন্টা সময় বাসের মধ্যে বসে থেকেও ইয়ে থেকে নামে না, বাস থেকে নামে না, আমরা হতাম সেই জাতি। মানে আমাদের চাইতে ধৈর্য, আমাদের চাইতে বেশি পেশেন্স আমার মনে হয় না পৃথিবীতে কারো আছে। থাকাও সম্ভব কখনোই। এবং ৩ ঘন্টা সে বাসের মধ্যে বসে আছে। সে কোনো বইও পড়তেছে না, নিউজপেপারও পড়তেছে না। আমি তো মাঝে মাঝে দেখি অনেক মানুষ হচ্ছে মোবাইলও ইউজ করে না। কারণ বাংলাদেশে তো মোবাইল ডাটার অনেক দাম। এখানে আবার ইন্টারনেটের দাম কম। কিন্তু বাংলাদেশে তো মোবাইল ডাটার অনেক দাম। সেটাও ইউজ করতেছে না। এরপরেও যে এরা যে কি করে আমি জানি না। তো যখন বাসে থাকবে, যখন টাইমটাকে মনে হবে যেন ১.৫ ঘন্টা আমার বাস জার্নিতে নষ্ট হয়। বেশি হচ্ছে যে আ বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে
পড়তে হবে। আউটসাইড দ্য কারিকুলাম। কারিকুলামের বাইরেও পড়তে হবে। এর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে নিউজপেপার পড়া। আমি তো বাংলাদেশি নিউজপেপার অনেক মিস করি। কারণ আরে ৳৭০ খরচ করে আমি এখানে মাত্র একটা নিউজপেপার কিনতে পারি। আর বাংলাদেশে ৳৭০ খরচ করলে ৭ টা নিউজপেপার কিনতে পারতাম। মানে ৭ টা পত্রিকা কিনতে পারতাম এবং ৭ টা শুধু ন্যাশনাল পত্রিকা। এমন না যে লোকাল কোনো পত্রিকা। যেমন 'প্রথম আলো' ৳১০ মনে হয়। আর হচ্ছে 'ডেইলি স্টার' মনে হয় ৳১২। এখন কত টাকা আমি আসলে জানি না। আমি আমার টাইমে বলতেছিলাম যে ৩-৪ বছর আগের কাহিনী বলতেছি। আ ৩-৪ বছর বা ৫-৬ বছর আগের কাহিনী বলতেছি যে তখন হচ্ছে আপনার ৳১০ ছিল এরকম। এখন কত টাকা আমি আসলে জানি না। সকালের খবর ৳২ দিয়ে বাংলাদেশের পত্রিকা পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা যে ৳২ দিয়ে বাংলাদেশের পত্রিকা পাওয়া যায়। এখানে 2 পেন্স এর কোনো পত্রিকা নাই। ওটাও অনেক মজার বিষয়। বাংলাদেশে আসলে অনেক কিছু এভেইলেবল যেটা আমরা আসলে ইউটিলাইজ করি না। নীলক্ষেতে সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায়। সেগুলো কিনে পড়েন। নীলক্ষেতে অনেক কম দামে বই পাওয়া যায়। এখানে একটা বই কিনতে হলে মিনিমাম ৫০০, ৭০০, ৳১,০০০ শেষ। একটা নতুন বই কিনতে হলে। নীলক্ষেতে তো ফটোকপি বইই পাওয়া যায়। আপনি ফটোকপি বই দিয়ে শুরু করেন, তারপরে না অরিজিনাল এডিশন কিনবেন। সেটা অনেক পরের বিষয়। অরিজিনাল এডিশন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও কয়েকটা জায়গা আছে যেমন বাতিঘর আছে। তারপর হচ্ছে বুকওয়ার্ম যেটা বাংলাদেশে হচ্ছে আমার মনে হয় ১ম এ ছিল ওদের এখন আরেকটা হচ্ছে ধানমন্ডিতে হয়েছে। আর ১ম ইয়ে ছিল হচ্ছে যে এয়ারপোর্টে, পুরান এয়ারপোর্টের কাছাকাছি। মানে ওই ফার্ম গেট পার হয়ে যখন আপনি ক্যান্টনমেন্ট এরিয়ার দিকে ঢুকেন তখন ওদের একটা বুক স্টোর আছে। ওখানে মনে হয় কিছু বই পাওয়া যায় অরিজিনাল ভার্শন এর। তারপরে পাঠক সমাবেশ আছে যেখানে অরিজিনাল ভার্শন এর বই পাওয়া যায়। কিন্তু দাম অনেক বেশি। একটা স্টুডেন্টের জন্য। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক টিউশনি করতাম, অনেক টাকা উপার্জন করতাম। কিন্তু সেই টাকা আমার বই কেনার পেছনে খরচ করছি প্রচুর। হাজার টাকা খরচ করছি। তো এই বই অরিজিনাল ভার্শন এর বইয়ের অনেক দাম। এর চাইতে ফটোকপি কিনেন। ফটোকপি কিনে পড়েন। ওটা অনেক উপকার হবে। পড়াটা আসল জরুরি। নিজের টাইমটাকে ২৪ ঘন্টা স্লটটাকে ২৪ ঘন্টা হিসেবে ইউস করাটা বেশি জরুরি। কিভাবে শেষ করলাম, কিভাবে শুরু করলাম সেটা জরুরি না। কিভাবে করব সেটাও জরুরি না। আরেকটা হচ্ছে ডিটারমিনেশন। আমাদের ডিটারমাইন হতে হবে যে আমি এই জিনিসটা করব। এবং হ্যাবিট করে নিতে হবে। এই জিনিসটাকে অভ্যস্ততায় এনে নিতে হবে। অভ্যাস না। অভ্যাস বদলানো যায়। কিন্তু অভ্যস্ততা কখনোই বদলানো যায় না। আমি আমার কিছু বাজে অভ্যাস আছে। যেটা আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন ওই বাজে মানে হচ্ছে নোংরা না। ডেফিনিটলি ডোন্ট গো দ্যাট ওয়ে। বাট আমার কিছু অভ্যাস আছে যেমন আমি জিনিসপত্র আ খাটের উপর থেকে কখনো সরাই না। এটা হচ্ছে আমার যেমন আমি এখনো খাটের উপরে। আমি বসে আছি বাট পড়তেছিলাম এবং পড়বো। আমার একটা ওয়েবিনার আছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো ভাবলাম যে তার আগে আমি এসে এই মেসেজটুকু দিয়ে দিই। এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ইম্পোর্টেন্ট। তো এই জিনিসটা আমার অভ্যস্ততা হয়ে এসে গেছে। সপ্তাহে না আমি মনে হয় মাসে ১ বার আমি কোনো কিছু জিনিসটা সরাই এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার খুবই পছন্দ। আমার ঘর অগুছালো কিন্তু অপরিচ্ছন্ন না। আমার ঘরটা খুবই বেশি অগুছালো। কিন্তু কখনোই অপরিচ্ছন্ন ঘর দেখবেন না। যে অপরিচ্ছন্নতা। তো এই জিনিসগুলো আপনাকেই মেইনটেইন করতে হবে। Nobody else will do it for you. সো আমার আম্মা যখন ছিল তখন আম্মা রান্না করত। রান্নাঘরটা ছিল একদম চকচকে সুন্দর, পরিষ্কার। আমি এখন যখন রান্নাঘরে যাই, আমিও আশা করি যে রান্নাঘরটা থাকবে চকচকে সুন্দর পরিষ্কার। কিন্তু আমি নিজে রান্না করি না। আমি রান্না করা পছন্দ করি না। সো আমি আরেকজনের উপরে এই বোঝাটা দিতে পারব না যে রান্নাঘরটা চকচকে সুন্দর হতে হবে। যদি আমি রান্নাঘরে যাই, আমি রান্নাঘর পরিষ্কার করে নিব। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি পরিচ্ছন্ন করে বের হব। সেটা হচ্ছে আমার দায়িত্ব, আরেকজনের না। যেটা আমার পছন্দ সেটাকে বাস্তবায়ন করা সেটা আমার দায়িত্ব, আরেকজনের না। আমি vocabulary শিখতে যাই, সেটা বাস্তবায়ন করা আমার দায়িত্ব। আরেকজনে ১০০০ টা রুলস দিবে, সেটা ফলো করে আমি vocabulary শিখতে পারবো? কচু, কিছুই হবে না। vocabulary শিখতে হলে নিজে থেকে শিখতে হবে। নিজের ইচ্ছাটাকে uphold করতে হবে। তারপরে আসবে। আচ্ছা, আজকে অনেকক্ষণ কথা বলে ফেললাম। আমি মনে হয় অনেক বেশি বিরক্ত করে ফেলছি। সো see you later. এখন মাহিন আলম ভাই যেটা বলছেন যে প্রাইভেট পড়ে, এইটা সত্য অনেকেই পড়ে। আমি যখন অনার্সে পড়তাম, আমি ইংলিশে পড়তাম। সো ইংলিশে পড়ার একটা ইয়ে ছিল যে ইংলিশে যেহেতু আমাদের বাসায় কেউ ইংলিশে পড়েনি, সো আমাদের ইংলিশের নলেজটা তত একটা বেশি ছিল না। তো ১ম কয়েক মাস অ্যাকচুয়ালি আমি টিচারের কাছে পড়তাম। পরে মনে হলো যে ধুর আমি টিচারের কাছে পড়ে আসলে সময়টা নষ্ট করতেছি। এর চাইতে বেটার হচ্ছে টিচারের কাছে অন্যান্য যারা পড়ে তাদের কাছ থেকে নোটগুলো জোগাড় করা আর হচ্ছে নিজের নোট নিজে তৈরি করা। পাশ করলে আর এমন না যে আমাকে 100% নাম্বার দিয়ে দিবে। এরকমও না যে আমি টিচারের কাছে পড়লাম আর আমারে ৮০% নাম্বার দিছে, এরকমও কিছু না। সো
what you have to do, you have to utilize yourself. You have to make the time slots for yourself, make it a habit, be habituated, and you will have some improvement. Okay, thank you very much. See you again.